জলপাইগুড়ি শহরের পাশে দুটো রেল স্টেশন, এক হলো জলপাইগুড়ি আর একটা জলপাইগুড়ি রোড। আমরা দার্জিলিং মেলে এই মুহূর্তে নামলাম জলপাইগুড়ি স্টেশনে। আর জলপাইগুড়ি রোড স্টেশন এখান থেকে আরও প্রায় 7 কিলোমিটার। সেখান দিয়েই উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ ট্রেন যায়। স্টেশনের বাইরে থেকে টোটো নিয়ে আমরা শান্তিপাড়া বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। টোটোতে ভাড়া জনপ্রতি 20 টাকা। ওখান থেকে বিভিন্ন দিকের বাস ছাড়ে, আমরা মালবাজারের বাস ধরব। শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন দিকের বাস ছাড়ে, শিলিগুড়ি, মালবাজার, আলিপুরদুয়ার, হলদিবাড়ি। সব থেকে বেশি বাস যায় শিলিগুড়ির, প্রায় প্রতি 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। আর এখানে প্রত্যেকটা দিকে যাওয়ার জন্য আলাদা আলাদা কাউন্টার রয়েছে। শিলিগুড়ির লাইন অবশ্যই সব থেকে বেশি, আর মালবাজারের লাইনটা খুবই কম। আমি এখন মালবাজারের লাইনে দাঁড়াচ্ছি। জলপাইগুড়ি থেকে মালবাজারের বাস ছাড়ে প্রতি আধ ঘন্টা অন্তর। চালসা হয়ে মালবাজারের দূরত্ব 56 কিলোমিটার, কিন্তু আমরা অত দূর যাব না। আমরা তার অনেক আগেই বাতাবাড়ি মোড়ে নেমে যাব, সেখান থেকে টোটো ধরে নেব। বাতাবাড়ি মোড় পর্যন্ত ভাড়া নিল 43 টাকা করে। সময় লাগবে ওই 1 ঘন্টার আশেপাশে। লাটাগুড়ি জঙ্গল পেরিয়ে বাতাবাড়ি চা বাগান দেখতে পেয়েই মন আর বাসের মধ্যে টিকল না। নেমে পড়লাম বাতাবাড়ি বাজারে। কিন্তু নেমেই বুঝলাম এটা বাতাবাড়ি ঠিকই, কিন্তু মন নয়। টোটোতে চেপে বসলাম। 20 জায়গায় না হয় 30 টাকা নেবে, কিন্তু টিনের বাক্স থেকে বেরিয়ে চা বাগানের হাওয়া খেতে খেতে যাচ্ছি, এটা অনেক বেশি ভালো লাগে। বাতাবাড়ি থেকে মূর্তি নদীর রাস্তা ওই 4 কিলোমিটার মতন। পথের পাশে অনেকগুলো প্রাইভেট লজ চোখে পড়ছে, সবগুলোই নদী থেকে বেশ দূরে। একদম নদীর পাড়ে থাকতে হলে আমাদেরকে যেতে হবে সরকারি বনবাংলো বনানী রিসর্টে। আর এখন আমরা সেখানেই প্রবেশ করছি। রিসেপশনের ঠিক পরেই ডান দিকে একটা নুড়ি বিছানো রাস্তা রয়েছে, ওটা দিয়ে মূর্তি নদীতে যাওয়া যায়। ওটা একটু পরে যাব। এখন সামনের দিকে বেশ কয়েকটা কটেজ দেখা যাচ্ছে। বাঁদিকে যেগুলো রয়েছে ট্রি হাউস টাইপের, ওগুলো হলো ডিলাক্স, ওগুলোর ভাড়া 2200 টাকা করে। আর সামনে সোজা যেগুলো দেখা যাচ্ছে ডান দিকে নদী ঘেঁষে, ওগুলো হলো 2700 টাকা করে। আর 1800 টাকা করে কিছু স্ট্যান্ডার্ড রুম আছে, সেগুলো রিসেপশনের আশেপাশে কয়েকটা রয়েছে। আর একটাই মাত্র প্রিমিয়াম রুম আছে, সেটা রিসেপশনের উপরে। ওখান থেকে মূর্তি নদীটা সব থেকে ভালো দেখা যায়। যদিও আমাদের সুপার ডিলাক্স রুম থেকেও খুব ভালো দেখা যায়, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। রয়েছে
ভিউটা এখান থেকে এই হলো মূর্তি নদী। চুপচাপ সারাদিন এখানে বসে কেটে যাবে সময় এই চেয়ারে বসে। আর এইখানে টেন্ট আছে 1800 টাকা করে যেগুলো ভাড়া। এই মুহূর্তে বর্ষাকালে ট্রেনগুলো বন্ধ আছে। সামসিং ডব্লিউবিটিসিতে যে কিটটা ছিল সেটা দেখতে অন্যরকম ছিল, এখানকার কিটটা আবার একটু অন্যরকম। 50 বছর উপলক্ষে বাক্সটা নতুন করে বানিয়েছে, 50 গ্লোরিয়াস ইয়ার্স। জিনিসপত্র সব একই আছে। প্রথমে এগুলো দেখে সুপার ডিলাক্স মনে হচ্ছিল, ট্রি হাউস টাইপের। এগুলো আসলে ডিলাক্স রুম। দুটো বেড কি জুড়ে খাটটা বানিয়েছে, জানলা দিয়ে পাশে জঙ্গল। ঘরের সবকিছু কাঠের, বেতের চেয়ার, ড্রেসিং টেবিলটাও বেতের। এখানে বসে জঙ্গল উপভোগ করা যায়, নদীটা সেভাবে দেখা যাবে না। নদী দেখতে গেলে অবশ্যই সুপার ডিলাক্স রুমে থাকতে হবে, আর অথবা টেন্টে থাকতে হবে। টেন্টগুলো একদম নদীর পাশে। টেন্টে মুশকিল হলো টয়লেটটা আলাদা। ডিলাক্স রুমের একদম পাশ দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। এই রাস্তাটা সোজা গিয়েছে চালসার দিকে, আর এখান থেকে একটু এগোলেই আই লাভ মূর্তি লেখা আছে, আর সামনেই আছে WBTDCL এর মূর্তি রিসর্টটা। এখানকার একটাই প্রিমিয়াম রুম, ডাইনিং রুমের উপরে। রুমের বারান্দা থেকে মূর্তি নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। নুড়ি বিছানো রাস্তা ধরে এখন যাচ্ছি মূর্তি নদীর দিকে। এখানে একটা গেট করা আছে, গেট দিয়ে নদীর দিকে যেতে হবে। তাহলে স্রোত ভালোই আছে। এই যে মূর্তি নদী বয়ে চলেছে, সেই মূর্তি নদী আসছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক থেকে। তারপরে প্রায় আরো 80 কিলোমিটার এরকম ভাবে নদীটা বয়ে চলেছে। রকি আইল্যান্ডের কাছে এসে নদীটা প্রথম সমতলে মেশে, সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার মতন দূরে একটা জায়গা আছে রামসাই বলে, সেখানে এই নদীটা মিশেছে জল ঢাকার সঙ্গে। এই নদীর দুপাশে বেশ ভালো ভালো কয়েকটা দেখার মতন জায়গা আছে। যেমন মূর্তি নদীর পশ্চিম দিকে আছে গরুমারা ন্যাশনাল পার্ক, আর পূর্ব দিকে আছে চাপড়ামারি। এছাড়াও ঝালং, বিন্দু, সুনতালে খোলা, পানঝোড়া, প্রায় সব জায়গাতেই একটা করে WBFDCর বন বাংলো রয়েছে। আর এই মুহূর্তে আমরা যে মূর্তি নদীর পাশে এসেছি, এই জায়গাটা জলপাইগুড়ি থেকে দূরত্ব মোটামুটি 46 কিলোমিটার। আমরা বাসে করে এলাম। আর NJP থেকে সেবক হয়ে আসা যায়, সেটা 72 কিলোমিটার মতন রাস্তা। মালবাজার থেকে যদি কেউ আসে, কাঞ্চনকন্যা ধরে মালবাজার এসে যদি কেউ আসতে চায়, সেক্ষেত্রে দূরত্বই 17 কিলোমিটার মতন। আর চালসা থেকে যদি কেউ আসে, চালসা থেকে দূরত্ব 9 কিলোমিটার মতন রাস্তা চালসা থেকে। সেপ্টেম্বর মাসে এখন
গরম বেশ আছে এখানে, তবে জলটা ভালো পাওয়া যায়। বর্ষা এলে এই জলটা খুব ভালো পাওয়া যায় এখানে। প্রচণ্ড ঠান্ডা জল। আমরা মূর্তি নদী যেভাবে দেখে অভ্যস্ত, তলায় নুড়ি টুড়ি দেখা যায়, এই নদী কিন্তু অনেকটা আলাদা। প্রচুর জল আর সেই রকম জলের স্রোত টেনে টেনে নিয়ে যাচ্ছে আমাকে। মোটামুটি একটা ধারে দাঁড়িয়ে আছি। ভালোই জলের স্পিড আছে, খুব সাবধানে জলে নামতে হবে, নাহলে কিন্তু বড় ধরনের একটা বিপদ ঘটে যেতে পারে। জলে নামার সময় সবসময় বালিতে পা দিতে হবে। বালির মধ্যে পা দিলে স্লিপ খাওয়ার কোনো চান্স নেই। কিন্তু এখানকার যে নুড়িগুলো আছে এগুলো কিন্তু খুবই বিপজ্জনক। নুড়িতে পা দিলেই পা স্লিপ খাবে। তাই যতটুকু নামতে ইচ্ছা হবে সবসময় বালির মধ্যে পা দিয়ে দিও। বালির মধ্যে পা দিয়ে দিয়ে যতটুকু নামা যায় নেমে এবার এই স্বচ্ছ জল, ঠান্ডা জলের আনন্দ উপভোগ করতে হবে। আশেপাশে বাচ্চারা এরকম চেষ্টা করবে সেলফি তোলার, দুষ্টুমি করার, সেটাও লক্ষ্য রাখতে হবে যাতে তারা বেশি দূর নেমে না আসে। মোটামুটি যাতে তাদেরকে টেনে তুলে আনা যায় সেরকম দূরত্বে তাদেরকে রাখতে হবে। এখানে নির্দিষ্ট কোনো রকম স্নানের জায়গা নেই। ওই রিসর্টের গেট থেকে বাইরে এসে এখানে একটা নিচে নেমে আসা জায়গা আছে, আর এইখান থেকে সোজা হেঁটে চলে যাওয়া যায়। ওখানে কয়েকজন স্নান টান করছে, আবার দূরে খানিকটা জায়গায় একটু এগিয়ে গেলে ওখানে জলে নামছে। মোটামুটি নিজেদেরকে খুঁজে নিতে হবে যে কোথায় নামলে একটু নিরিবিলি আছে বা জলের স্রোতটা ঠিকঠাক আছে, সেইভাবে নেমে স্নান করা যাবে। তবে এত সতর্কতার মধ্যেও আমাদের একজন একটু এগিয়ে গিয়েছিল, ভুল করে স্লিপ খেয়ে জলের স্রোতের সঙ্গে এগিয়ে যায়। তবে বুদ্ধি থাকার কারণে সে সঙ্গে সঙ্গে সাঁতার কাটা শুরু করে এবং যেখানে স্রোতটা একটু কমে যায় সেখানে গিয়ে সে আবার চেষ্টা করে পাড়ে উঠে আসে। কেউ যদি এখানে কখনো জলের স্রোতের মধ্যে ভুল করে স্লিপ খেয়েও যায় তাহলে তাকে কষ্ট করে সাঁতার কেটে এইভাবে জলের স্রোতের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে হবে। খানিকটা যাওয়ার পরে জলের স্রোত অনেকটা কমে যাবে এবং তারপরে এইভাবে তাকে উঠে আসতে হবে। আমাদের একজন এইভাবেই ওই ভেসে গিয়েছিল, তারপরে আবার উঠে এসেছে। কিরকম অভিজ্ঞতা বলো? অভিজ্ঞতা খুব ভালো অভিজ্ঞতা। খুব ভালো। এই কোথাও লেগেছে ওখানে গিয়ে এত স্রোত, যার ফলে থেকে আমাকে জল ওইদিকে দিকে আমাকে আবার এইদিকে যাবো তাও করে সাঁতার কেটে। আর এইখানটায় ঢাল আছে না, এই ধারে যেখান থেকে ওরা উঠছে বালি আছে, ওই বেয়ে বেয়ে উঠছে ওরা বালির থেকে। আর ওখানে এই জালগুলো আছে। আচ্ছা আচ্ছা, জালগুলো ও জালগুলো। তবে ওইখানটায় এর থেকে স্রোত তো কম, এখান থেকে স্রোত কম। একটা রুদ্ধশ্বাস স্নান পর্বের পর আমরা এলাম ডাইনিং রুমে। ডব্লিউবিএফডিসিতে শুধুমাত্র রুম বুকিং হয়। খাওয়ার জন্য এখানে আসার আগে ফোন করে বলে দিতে হয় যে আমরা কি খেতে চাই বা এখানে কি কি খাবার পাওয়া যেতে পারে। এখানে এসেও অর্ডার দেওয়া যায়, তবে সেটা তৈরি করতে সময়টা একটু বেশি লেগে যায়। গ্লোরিয়াস ইয়ার্স ডব্লিউবিএফডিসি মূর্তি বনানী ট্যুরিজম। এখানকার মেনু: ব্রেকফাস্ট, টি, কফি, লাঞ্চ, ডিনার, স্ন্যাক্স। বাহ, সাদা ধবধবে ভাত, তার পাশে একটা কি আছে, মাংস, চিকেন, ডাল,
পটল আলু পটলের তরকারি। ফটো তুলেছি এই হলো আজকের আমাদের লাঞ্চের আচ্ছা, মেনু। এটা আছে, আছে এটা তো চাটনি, কাজু বাদাম দেওয়া। স্যালাড আছে। লাঞ্চের পর টোটো নিয়ে বেরোলাম, আশেপাশে ঘুরে একটু দেখব। বনানী WBFDC-তে থাকলে গরুমারাতে সাফারি করা যায়, কিংবা ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য সুযোগ অনেক বেশি থাকে। তবে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গল বন্ধ থাকে, অগত্যা চা বাগানে ঘোরা ছাড়া আর এই মুহূর্তে উপায় নেই। অবশ্য ডুয়ার্সে আসার সব থেকে ভালো সময় যে বর্ষাকাল, সেটা এর আগের ভিডিওগুলোতেও আমি দেখিয়েছি। পড়ন্ত আলোয় হঠাৎ চা বাগানের মধ্যে দেখলাম দূরে গাছের ওপরে বসে আছে আমাদের জাতীয় পাখি। চেষ্টা করলাম কয়েকটা ছবি তোলার, যদিও খুব অন্ধকার, ওই সিলুয়েট টাইপের তুলতে হলো। আমাদের দুই ফটোগ্রাফার একসাথে ফটো তুলছে। এই যে আমরা হঠাৎ করে ময়ূর দেখতে পেয়েছি, ওই দেখো, সবাই দেখো। খুব মজা পেয়েছি ময়ূরটা দেখে। পুরো চা বাগান, পুরো চা বাগানের মধ্যে। একদম চা বাগানের মধ্যে মূর্তি নদীর পাশে আরও একটা সরকারি বনবাংলো হলো ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প। এই জায়গাটা অনেকে গাছবাড়ি বলেও চেনে, কারণ এখানকার অতি প্রাচীন কটেজগুলো অনেকটা ট্রি হাউস টাইপের। এখানে বেশ কয়েকটা হাতিকে দেখাশোনা করা হয়, আর এখানে যারা ঘর বুক করে থাকবেন তারা মূর্তি নদীতে হাতি স্নান করানোর দৃশ্যও উপভোগ করতে পারবেন। তবে সেটা বাইরে থেকে ঘুরতে এসে দেখার অনুমতি নেই, তার জন্য এখানে থাকতে হবে। এই ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প WBFDC বনবাংলোতে আমি এক রাত কাটাবো, এবং এখানকার পূর্ণ বিবরণ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব। একটা গানের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, ভাওয়াইয়া সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র, দক্ষিণ ধূপঝড়া বিট, গরুমারা। আর এদিকে রয়েছে একটা জুট ইন্ডাস্ট্রি, হ্যান্ডিক্রাফট, ভিতরে লোকজন কাপড়ের কাজ করছে। এই হলো ধূপঝড়া এলিফ্যান্ট ক্যাম্প। আবার আসবো এখানে ঘর বুক করে, ততক্ষণ আবার আমরা বেরিয়ে যাই। আমাদের টোটো অপেক্ষা করছে। এই চা বাগান আর এই হলো রিসর্ট, আর এপাশে এই হলো চা বাগান, এই হলো রিসর্ট। সূর্যাস্ত হয়ে গিয়েছে,
আমাদের একটা জায়গা দেখা এখনো বাকি, যেটা না দেখলেই নয়। তা হলো আই লাভ লেখাটা। মূর্তি বনানীর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে দুপুরে দেখালাম, ডিলাক্স রুমের পাশে, এখন সেই রাস্তাটা দিয়ে কয়েকশো মিটার যাব। আই লাভ মূর্তি। WBFDCA-তে থাকলে ওখানে কিন্তু পিছনে স্নানের ব্যবস্থা আছে, মানে ওখান থেকে স্নান করতে যাওয়া যায়, খুব বেশি নিষেধ নেই। যেখানে পরিষ্কার লেখা আছে জলে নামা সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ, জলে নামা যাবে না। কিন্তু এখানে জলের স্রোত খুব কম। এখানটায় লোকজন তাও কিছু এসেছে, দোকানপাটও আছে, সব ওই আই লাভ মূর্তির কারণে। WBTDCL-এ থাকলে এখানে বসে নদীর এই দৃশ্য উপভোগ করতে হবে। এদিকে একটা বসার জায়গা আছে আর এদিকে একটা বসার জায়গা আছে। কিন্তু WBFDC-তে থাকলে একদম ঘরের বারান্দায় বসে নদীর রূপ উপভোগ করা যায়। চা খেতে খেতে হঠাৎ দেখলাম চাঁদ মামা নদীর ওপারে আকাশে উঠে হাসি মুখে তাকিয়ে আছে। ব্লু আওয়ারে চাঁদের আলো আর নদীর জল যে কী মায়াবী পরিবেশ তৈরি করতে পারে তা নিজের চোখে না দেখলে কোনো লেন্সেই বোঝানো সম্ভব নয়। চাঁদের আলোয় মূর্তি নদীতে মাছ ধরা চলছে এখন। এই দৃশ্য খুবই বিরল। প্রচুর জোনাকি পোকা এখানে কিচকিচ 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 পড়ে যাচ্ছে। মুক্তি নদী, পূর্ণিমার আলো আর পাশে জোনাকি পোকা, অদ্ভুত কম্বিনেশন। প্রকৃতির মধ্যে বিভোর হয়ে গিয়েছিলাম। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যে 7টার মধ্যে আমাদের WBFDC-তে ফিরতে হবে। এটা এখানকার নিয়ম। জঙ্গলের পাশে সন্ধ্যের মধ্যে বাইরে থাকা একেবারেই উচিত নয়। এই হলো পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের প্রপার্টি, WBTDCL-এর। এখানে লেখা আছে মূর্তি টুরিস্ট রিসর্ট, ধূপচড়া মূর্তি। 2013 26শে অক্টোবর এটা তৈরি হয়েছে। এটা নতুন, পুরনোটা হলো WBFDC, যেটাতে আমরা এখন আছি। বড় করে একটা অ্যাড দেওয়া আছে, মূর্তি ট্যুরিজম প্রপার্টি।
রাস্তায় আলো সেরকম নেই, আলো আধারি পরিবেশ। ওই হোমস্টের আলো, হোটেলের আলো আর গাড়ির আলোতে যতটুকু হয়। ঝিঝির ডাক চারপাশ থেকে শোনা যাচ্ছে। এখানে আরও অনেক ছোট ছোট রিসর্ট আছে, সবগুলোর বাইরে ফোন নম্বর দেওয়া আছে। তবে মূর্তি নদীতে স্নান করতে গেলে, মূর্তি নদীর পাশে সময় কাটাতে গেলে, মূর্তি নদীর আওয়াজ সারা রাত শুনতে হলে অবশ্যই WBFDC-তেই থাকতে হবে। এত কাছে আর অন্য কোনো রিসর্ট নেই। হলো WBFDC-র যে ডিলাক্স, সুপার ডিলাক্স রুমগুলো রাস্তার পাশেই দেখা যাচ্ছে। বেশ একটা গা ছমছমে ব্যাপার আছে। অন্য রিসর্টে যেরকম গান বাজছে, প্রচুর আলো, এই FDC-তে কিন্তু এই ব্যাপারটা নেই। ভীষণ একটা আলো আধারি পরিবেশ এবং উপরে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। বনানীর মেন বিল্ডিংটা খুব সুন্দর। এর ওপরেই আছে প্রিমিয়াম রুম, যেটার ভাড়া 4000 টাকা। ওখান থেকেও খুব ভালো নদীর ভিউ পাওয়া যায় এবং বসার জায়গাটা বাইরে অনেকটা। বলে দিয়েছে 7টার পর এখান থেকে যেন বাইরে কেউ না বেরোয়। বাইরে হাতি প্রায় এখন উপদ্রব করছে। এখানে গাড়ি একদম কটেজের সামনে চলে আসে, পারলে কটেজের সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। এখানে টিফিন করার জন্য বেঞ্চের আয়োজন করেছি। হ্যাঁ, ওখানে বেঞ্চ রাখো। বিশাল ব্যাপার, চা আর মাছ ভাজা খাওয়ার জন্য এই সব আয়োজন। আর কি হবে আমাদের এখানে সন্ধ্যায়? গান। বাহ, এখানে বলে রাখি, এই সামনেই মূর্তি নদীতে যাওয়ার জন্য গেট আছে। তো যদি আপনারা চান গেট দিয়েই সন্ধ্যেবেলা বেরোতে পারেন, কিন্তু হাতি তুলে নিয়ে গেলে তার দায় কর্তৃপক্ষ নেবে না, এটুকু বলে রাখা ভালো। কি দিয়েছে? পুঁটি মাছ টাইপের, মূর্তি নদী থেকে ধরা। লঙ্কা, পেঁয়াজ, চা। সন্ধ্যা হতেই নদীতে যাওয়ার গেটে তালা পড়ে গিয়েছে, আপনার ওপারে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে একটাই কাজ করা যায়, এই কাঁটা তারের পাশে দাঁড়িয়ে কিছুটা সময় নদীটাকে উপভোগ করা যায়। সেরকম বোঝা যাচ্ছে না যদিও, কিন্তু জলের আওয়াজ আসছে আর দূরে এই পূর্ণিমার চাঁদ, এই কাঁটা তারের বেড়া, এই হলো চাঁদ। এই হলো রাতের আলোয় মূর্তি বনানী WBFDC। ডিনারের টাইম হয়ে গিয়েছে, এখন রাত 9:20 বাজে। আমরা খেতে যাচ্ছি। দেখতে দেখতে সারাটা দিন কাটিয়ে ফেললাম। রাতে খাওয়ার পর আর একটাই কাজ পড়ে থাকে, সেটা হলো বারান্দায় বসে নদী দেখা আর একটু গান করা। যদিও বেশি আওয়াজ করা এখানে পুরোপুরি বারণ। আচ্ছা, এখন ডিনার পর্ব শুরু হলো আমাদের। এখানে ভাত আছে,
এটা কি বস্তু? সবজি। গাজরটা বুঝতে পারছি, আলু বুঝতে পারছি, আর কিছু বুঝতে পারছি না। পেঁপে আছে, তো ডাল, তবে এই ডালটা দুপুর ডালটা আলাদা ছিল, একটু লাইট। এবং এটা হচ্ছে ডিম কষা। রুটি আর আমার রুটি কোথায় গেল? এটা আর এইখানে সুন্দর করে মোড়া রয়েছে পেঁয়াজ, লঙ্কা আর শসা, পরিবন্ধ যাকে আমরা স্যালাড বলে ডাকি। ও এখানে আলু পেঁয়াজ ভাজা আছে। রুটিটা দেয়। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। জগতে মাতা রে আমার একলা নিতাই, জগতে মাতা রে আমার একলা নিতাই। একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই। নন্দী জগতে মাতা রে আমার একলা নিতাই। সকালবেলায় ঘুম ভাঙলো বৃষ্টির শব্দে। একদিনে এতটা আশা করা যায়নি। সন্ধ্যায় পূর্ণিমার আলো আর সকালে বর্ষা এবং ময়ূর, এটা আমরা ভাবিনি। ফল একটাই, রাতে আমরা যেখানে গান শেষ করেছিলাম সেই গান পর্ব আবার শুরু হলো সকালবেলায়। শত বরণে ভাবয় চাষ, গোলাপের মতো করেছে বিকাশ। আকুল পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে, হৃদয়ে আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। বল সকালবেলা কেমন লাগলো? বাসা ভালো, ময়ূর দেখে আরো ভালো লাগে। কটা ময়ূর? 3টে। আর এখন বৃষ্টি কেমন লাগছে মূর্তি নদীর ওপর? আরো ভালো। বৃষ্টিটা অনেক কমে এসছে এখন, যদিও আবার হবে, আকাশে প্রচুর মেঘ। এই দিকটা এখনো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। মেঘও পড়েছে। হ্যাঁ। এরকম জানলায় বসে নদী দেখতে কেমন লাগছে? খুব সুন্দর, অসাধারণ। তো কালকে সে অভিজ্ঞতা কি এখনো আর সকালে মনে পড়ছে? আর অতটা মনে নেই। তারপরে আর মনে নেই। না আজকে খেতে নামবি? না, আর নামাটা আর না। ঠিক আছে। এবার থেকে আসছে না, অনেকটা দূর। কি আসছে এতে? ময়ূর? হ্যাঁ হ্যাঁ, কই একটু দেখি। আমার এটা দূর। এই তো দেখো, ওই দূরে দেখা যাচ্ছে দুটো ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, মানে তুই এখান থেকে বসে দেখছি আবার। একটু যদি এই ও দিচ্ছে আর দিচ্ছে। মূর্তি নদীর পাশে আমাদের এবারের মতন ভ্রমণ শেষ। আমাদের রাজ্যে এইরকম ডব্লিউএফডিসি বন বাংলো আছে 36টা। কোন জেলায় কোথায় কোথায় কটা আছে, কোথায় কটা রুম খালি আছে, কিভাবে বুকিং করতে হবে, এই সব তথ্য নিয়ে একটা ভিডিও আমি বানিয়েছি।
তার লিঙ্ক আমি উপরে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিলাম। এরপরেও যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারের মতন ভ্রমণের গল্প এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হবে আবার নতুন কোনো সফরে, কোনো জানা বা অজানা জার্নিতে।